রক্তাক্ত গাজায় খাবারের জন্য হাহাকার, অনাহার অপুষ্টিতে প্রাণ গেল ২৯ জনের। প্রয়োজনের তুলনায় অপ্রতুল মানবিক সহায়তা। ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত আরও ৮৫ ফিলিস্তিনি। পরমাণু ইস্যুতে বৈঠকের আগে ওয়াশিংটনকে কড়া বার্তা তেহরানের। ইসরায়েল কোনো হামলা চালালে দায়ী থাকবে যুক্তরাষ্ট্র, সমুচিত জবাব দেওয়া হবে জানিয়ে জাতিসংঘকে ইরানের চিঠি। সিন্ধু সহ অভিন্ন নদীর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না, জানালেন নরেন্দ্র মোদী। পরাজয় কখনোই ভুলতে পারবে না নয়াদিল্লি, মন্তব্য শাহবাজ শরীফের। এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করল ট্রাম্প প্রশাসন। বর্তমানে পড়াশোনা করা ভিনদেশি ছাত্রছাত্রীদের স্থানান্তরের নির্দেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইসরায়েলি আগ্রাসনে রক্তাক্ত গাজায় খাবারের জন্য হাহাকার করছেন ফিলিস্তিনিরা। অনাহার অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৯ জন। নেতানিয়াহু বাহিনীর হামলায় উপত্যকায় একদিনে নিহত হয়েছেন আরও ৮৫ জন। এদিকে দক্ষিণ লেবাননের অন্তত ৫টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল এই হামলা, জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। অন্যদিকে ইসরায়েলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা প্রতিহত করার দাবি করেছে তেল আবিব। গাজায় প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ছিল রক্তাক্ত। ইসরায়েলি হামলায় এদিন নিহত হয়েছেন বেশ কয়েকজন। শহর ও শরণার্থী শিবিরগুলোতে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বহু মানুষ। হাসপাতালগুলোতে নেই ঠাঁই, জ্বালানির অভাবে থমকে যাচ্ছে চিকিৎসা সেবা। এমন বাস্তবতায় খাদ্য, ওষুধ আর নিরাপত্তার অভাবে মারাত্মক ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছালেও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। জাতিসংঘ জানিয়েছে বৃহস্পতিবার ৯০টি ট্রাকে খাদ্য, ওষুধ ও পুষ্টি উপকরণ গাজায় ঢুকেছে। তার আগের দিন ইসরায়েল কিছুটা বিধিনিষেধ শিথিল করলেও সেটা ২১ লাখ মানুষের জন্য যথেষ্ট নয়। রেড ক্রিসেন্ট বলছে জ্বালানির অভাবে অ্যাম্বুলেন্স চলাচলেও সংকট দেখা দিয়েছে। এদিনেই দক্ষিণ লেবাননের অন্তত ৫টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে এই হামলা ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এতে সীমান্ত থেকে অনেক দূরের এক শহরে একটি বহুতল ভবন ধ্বংস হয়েছে। আগুন আর ধোঁয়ায় ঢেকে গেছে আবাসিক এলাকা। বৈরুত বলছে এসব হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন। তবে ইসরায়েল জানায় তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করতে এই হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলে ইয়েমেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। এতে বৃহস্পতিবার সকালে দেশটির চারপাশে সাইরেন বেজে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনসাধারণের মধ্যে। পরে ইসরায়েল জানায় তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হামলার দায় স্বীকার না করলেও এটিকে হাউথিদের অভিযান বলে মনে করছে তেল আবিব। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালালে যুক্তরাষ্ট্র দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আব্বাস আরাকচি। তেল আবিব এ ধরনের কোনো পদক্ষেপ নিলে এর কড়া জবাব দেওয়া হবে জানিয়ে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছেন তিনি। তেহরানের এমন কঠোর বার্তার মধ্যেই পরমাণু ইস্যুতে পঞ্চম দফার বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে এ তথ্য জানায় সিএনএন। এই ইস্যুতে এবার নড়ে চড়ে বসেছে তেহরান। পারমাণবিক স্থাপনায় ইসরায়েল কোনো হামলা চালালে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে আরাকচি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হুমকি নতুন কোনো বিষয় নয়, তবে সম্প্রতি ফাঁস হওয়া তাদের পরিকল্পনাগুলোকে তেহরানের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছেন। জানিয়ে আরাকচি বলেন, ইসরায়েল যদি কোনো অবৈধ পদক্ষেপ নেয় তাহলে ইরান কঠোর জবাব দেবে। এরই মধ্যে জাতিসংঘ ও আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA-কে ইসরায়েলের হুমকির নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি কোনো ধরনের আগ্রাসনে যায় তার জবাব হবে ধ্বংসাত্মক ও চূড়ান্ত। তিনি বলেন, ইরান ইরাক যুদ্ধের মতোই সর্বশক্তি দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তেহরানের সেনারা। ইরানের এক রাজনৈতিক সূত্র প্রেস টিভিকে জানায়, যুক্তরাষ্ট্র কথিত কূটনৈতিক চেষ্টার আড়ালে ইসরায়েলি লক্ষ্যই বাস্তবায়ন করতে চাইছে। শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করাই তাদের উদ্দেশ্য। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একই সঙ্গে ইসলামাবাদকে প্রতিটি সন্ত্রাসী হামলার চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ভারত এই পরাজয় কখনোই ভুলতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়া কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলেও উল্লেখ করেন তিনি। ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত থেমে গেলেও পাল্টাপাল্টি হুমকি আর কথার লড়াইয়ে উত্তপ্ত গোটা অঞ্চল। এবার পাকিস্তানকে পানি না দেওয়ার হুমকি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজস্থানে এক সমাবেশে মোদী বলেন, ভারতের নিয়ন্ত্রিত নদীগুলোর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না। ইসলামাবাদকে সন্ত্রাসের মূল্য চুকাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাকিস্তান কি সেনা চুকায়েগি। এদিকে সাম্প্রতিক লড়াইয়ে ভারতের পরাজয় হয়েছে বলে আবারও দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নয়াদিল্লি এই পরাজয় কোনোদিন ভুলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলেও জানান শাহবাজ। এর আগে পাকিস্তানের বেলুচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী হামলার ঘটনায় ভারতকে দোষারোপ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, বেলুচ লিবারেল আর্মি ও তেহরিকি তালেবান পাকিস্তান উভয়ই ভারতের প্রক্সি। শিগগিরই আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান এ বিষয়ে প্রমাণ হাজির করবে বলেও জানান তিনি। এর মধ্যেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে ট্রাম্পের এমন দাবি আবারও অস্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প অনেকবার দাবি করেছেন তিনি যুদ্ধবিরতিতে সহায়তা করেছেন, কিন্তু এটি ভারত পাকিস্তানের মধ্যকার বিষয়। দ্বিপাক্ষিকভাবে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। দ্রুত যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন G7 এর নেতারা। কানাডায় আয়োজিত বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। চলমান অস্থিরতার মধ্যেই 1000 রুশ বন্দির বিনিময়ে 1000 ইউক্রেনীয়কে মুক্তি দেওয়ায় সম্মত হয়েছে দুই দেশ। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী বেলগরদ, ব্রিয়ান্স্ক ও ক্রুস্ক অঞ্চলে নিরাপত্তা বাফার জোন তৈরির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতির আলোচনা ও নিরাপত্তা কাঠামো গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন, তবে মস্কোকে একইভাবে প্রস্তুত থাকতে হবে বলে জানান তিনি। এদিকে রাশিয়া যদি দ্রুত যুদ্ধবিরতিতে না আসে তবে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছেন G7 এর নেতারা। পাশাপাশি ইউক্রেন পুনর্গঠনের সুবিধা যেন রাশিয়ার মিত্ররা না পায় সেজন্য কড়া নজরদারি করা হবে বলেও জানান তারা। চলমান অস্থিরতার মধ্যেই তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় বন্দি বিনিময়ে এক ঐতিহাসিক চুক্তিতে সম্মত হয়েছে মস্কো ও কিয়েভ। 1000 রুশ বন্দির বিনিময়ে 1000 ইউক্রেনীয়কে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি আর বিদেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না। কেবল তাই নয়, যেসব বিদেশি শিক্ষার্থী বর্তমানে ভর্তি রয়েছেন তাদেরকেও স্থানান্তরের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুবা তাদের যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এই সিদ্ধান্তকে প্রতিশোধমূলক ও অবৈধ দাবি করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। হার্ভার্ডে বর্তমানে প্রায় 6800 বিদেশি শিক্ষার্থী রয়েছেন, যা বিশ্ববিদ্যালয়টির মোট শিক্ষার্থীর প্রায় 27%। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত 2 জন নিহত এবং বিমানটি বাড়ির ওপর আছড়ে পড়ায় 8 জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস ও গাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় ছোট একটি বিমান। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস এবং গাড়িতে আগুন ধরে যাওয়ায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। তবে বিমানে থাকা আরোহীদের কেউই বেঁচে নেই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে এ ঘটনায় আশপাশের এলাকা থেকে প্রায় 100 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে, কানসাসের উইচিটা থেকে উড্ডয়ন করা বিমানটি ক্যালিফোর্নিয়ার মন্টগোমরি গিবস এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে অবতরণের কয়েক সেকেন্ড আগে মাত্র 500 ফুট উচ্চতায় থাকা অবস্থায় দুর্ঘটনায় পড়ে। সেসনা 550 মডেলের উড়োজাহাজটি দুর্ঘটনার আগে পাইলট কোনো জরুরি বার্তা পাঠাননি বলে জানিয়েছে এভিয়েশন কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ বজ্রপাতের মতো আলোর ঝলকানি আর বিকট শব্দে ঘুম ভাঙে তাদের। অগ্নি নির্বাপন কর্মকর্তা জানান, দুর্ঘটনায় ছড়িয়ে পড়া জ্বালানিতে আগুন ধরে অন্তত 15টি বাড়ি এবং একাধিক গাড়ি পুড়ে গেছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
তুরস্কের সংবিধানে পরিবর্তন আনার জোর চেষ্টা চালাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আবারও ক্ষমতায় আসার জন্যই তিনি সংবিধান পরিবর্তন করতে চাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। যদিও তা অস্বীকার করে তিনি জানিয়েছেন, সংবিধানের পরিবর্তন তার নিজের জন্য নয়, বরং দেশের জন্যই দরকার। দেশটির বর্তমান সংবিধান জনগণের মতাদর্শ তুলে ধরে না বলেও দাবি তার। তুরস্কের ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের পর থেকেই টালমাটাল দেশটির রাজনৈতিক পরিস্থিতি। বিক্ষোভ হচ্ছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধেও। এর মধ্যেই তুরস্কের সংবিধানে পরিবর্তন আনার চেষ্টা করছেন এরদোয়ান। অভিযোগ উঠেছে, আবারও ক্ষমতায় আসার জন্যই সংবিধান পরিবর্তনের এ তোড়জোড় তার। কিন্তু এ অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দিয়ে বৃহস্পতিবার এরদোয়ান জানান, তিনি পুনরায় নির্বাচিত হতে চান না। সংবিধান পরিবর্তন তার নিজের জন্য নয়, বরং দেশের জন্যই দরকার। এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, তুরস্কের বর্তমান সংবিধান দেশটির জনগণের মতাদর্শকে তুলে ধরে না। তবে বিশ্লেষকদের দাবি, এরদোয়ান 2028 সালে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হলে আবারও নির্বাচিত হতে চান। এরদোয়ানের সাম্প্রতিক নানা পদক্ষেপ এমন ইঙ্গিতই দিচ্ছে বলেও জানান তারা। এমনকি গেল জানুয়ারিতেও বলেছিলেন, জনগণ চাইলে আবারও লড়তে চান প্রেসিডেন্ট নির্বাচনে। এরদোয়ান 22 বছর ধরে তুরস্কের ক্ষমতায়। 2003 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরে 2014 সালে প্রেসিডেন্ট হয়ে তুরস্কের ক্ষমতায় আসেন। বিশ্লেষকরা জানান, তিনি পুনরায় যদি আবারও নির্বাচিত হতে চান, তবে সংবিধানের নিয়ম নীতিতে আনতে হবে বেশ কিছু পরিবর্তন। তুরস্কের সংবিধানের নিয়ম অনুযায়ী 2 বার 5 বছর মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। যদিও এরদোয়ান এর মধ্যে তৃতীয়বারের মতো দেশটির ক্ষমতায়। দেশটির সংসদীয় থেকে প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থায় পরিবর্তিত হওয়ার আগেই তিনি প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। কাকুলি আখতার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে অর্থ পাঠানো বা রেমিটেন্সের ওপর 5% হারে কর বসানোর প্রস্তাব পাশ হয়েছে কংগ্রেসের নিম্নকক্ষে। সিনেটে পাশ হলেই পরিণত হবে আইনে। এতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের আরও একটি রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই অভিবাসন ও কর আরোপ নিয়ে একের পর এক নির্বাহী আদেশে তোলপাড় চলছে বিশ্বব্যাপী, যা গড়ায় দেশটির আদালত পর্যন্ত। তবে এবার আর নির্বাহী আদেশ নয়, স্থায়ীভাবে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের ওপর রেমিট্যান্স ট্যাক্সের বোঝা চাপানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প। এরই মধ্যে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামের কর ও ব্যয়ের মেগা বিল। স্থানীয় সময় বৃহস্পতিবার হাউসে 215-214 ভোটে পাশ হয় বিলটি। এখন সিনেটে পাশ হলেই আইনে পরিণত হবে এ বিল। এছাড়াও সরকারি ব্যয়ে অনেক বেশি কাটছাট ও জাতীয় কর্মসূচিতে কর হ্রাস করার এই বিলে নিম্ন আয়ের নাগরিকদের চিকিৎসা সহায়তা, মেডিকেইড এবং বিনামূল্যে খাদ্য সহায়তা, ফুড স্ট্যাম্পে খরচ কমানোর প্রস্তাব করা হয়েছে। অভ্যন্তরীণ রাজস্ব বাড়াতে যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে 5% হারে কর আরোপের প্রস্তাব করা হয়েছে এ বিলে। যুক্তরাষ্ট্রের নাগরিক ছাড়াও এ বিলের আওতায় পড়বেন কাজ বা ব্যবসার কারণে দেশটিতে অবস্থানরত H-1B ভিসা, F-1 ভিসাধারী, এমনকি গ্রিন কার্ডধারীরাও। এদিকে এই বিলকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নতুন পরিবর্তন আখ্যা দিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কুয়েতে ফ্রি ভিসা বলে কিছুই নেই, তবে এই কথাটিকে পুঁজি করে অসাধু একটি চক্র প্রতিনিয়ত প্রতারণার ফাঁদে ফেলছে শত শত প্রবাসীকে। আইন বহির্ভূত কাজের আশ্বাসে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। অসাধু চক্রের সিন্ডিকেট ভেঙে তাদের লাগাম টেনে ধরতে সবার সহযোগিতা চেয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। ফ্রি ভিসা নামে প্রতারণা কুয়েত প্রবাসীদের জীবনে এক নীরব দুর্যোগ। এই ভিসার লোভে অনেকেই ফাঁদে পড়ে লাখ লাখ টাকা হারাচ্ছেন। কুয়েত সরকার ফ্রিতে ভিসা দিলেও একটি অসাধু চক্র ভিসা বিক্রি করছে উচ্চ মূল্যে। আমার তো বাবুসির দরকার, আমার সার্ভ করার লোক দরকার, বাবুসির হেল্পার দরকার, সেজন্য আমি বাংলাদেশ থেকে লোক আনতে পারি, তাদের যেন কোনো টাকা খরচ না হয়। এই উদ্যোগটা যদি সবাই নিই তাহলে বাংলাদেশিদের উপকার হবে এবং আমরা দক্ষ শ্রমিক পেয়ে যাব। প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি, ভিসার মূল্য হ্রাস এবং অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে কুয়েতে নিযুক্ত
বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বিভিন্ন স্তরের প্রবাসী ব্যবসায়ী, সাংবাদিক, প্রফেশনালের সাথে বৈঠক করে বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছেন। অসাধু চক্রের সিন্ডিকেট ভাঙতে সবার সহযোগিতাও চেয়েছেন রাষ্ট্রদূত। ফ্রি ভিসা বলে কুয়েতে কিছু নেই। এখানে হচ্ছে গিয়ে কোনো কোম্পানিতে ভিসা অথবা কোনো ব্যক্তির অধীনে বা কফিলের অধীনে বাসার জন্য গৃহকর্মী বা ড্রাইভার অথবা বাবুর্চি অথবা এই জাতীয় ভিসা, অথবা কোনো কোম্পানিতে উনি যে কাজে আসবেন তার জন্য ভিসা। তো অনুগ্রহপূর্বক আপনারা ফ্রি ভিসা শুনে প্রতারিত হবেন না। কুয়েতের শ্রম আইন অনুযায়ী নির্ধারিত স্পন্সর বা কোম্পানির বাইরে কাজ করা গুরুতর অপরাধ। ধরা পড়লেই নিশ্চিত জরিমানা কিংবা কুয়েত থেকে বিতাড়িত করা হয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে বিদেশে যাত্রা যেন প্রতারণার দুঃস্বপ্নে পরিণত না হয়, সেজন্য দরকার সচেতনতা এবং কঠোর নজরদারি, বলছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি সহ 2 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোর 6টার দিকে দেশটির মেলাকা রাজ্যের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম আবদুল্লাহ শাহেদ, অপরজন ভিয়েতনামের নাগরিক নগুয়েন থান লোয়ান। জানা যায় একটি নিসান ইউরি লরি ও একটি টয়োটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে ভুক্তভোগী 2 জন লরির নিচে চাপা পড়েন। পরে উদ্ধারকারী দল বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ভুক্তভোগীদের বের করে আনে। হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করে কর্তৃপক্ষ। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। দেখছেন আন্তর্জাতিক সময়। অস্ট্রেলিয়ার মধ্য উত্তর উপকূলীয় অঞ্চলের বন্যায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার ঘরবাড়ি, রাস্তা ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। গেল রোববার থেকে প্রবল বৃষ্টিপাতে বন্যায় ডুবে গেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের উপকূলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর ও শহরতলি। বন্যায় এখন পর্যন্ত কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপকূলের 50,000 মানুষ ডুবে যাওয়া ঘরবাড়িতে পানিবন্দী হয়ে আছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলের প্রতিটি উপশহর। ভারী বর্ষণে পানি দ্রুত শহরে ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ সতর্কতা জারি থাকা সত্ত্বেও নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সুযোগ পায়নি উপকূলবাসী। বিপদসীমার রেকর্ড উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে একাধিক নদীর পানি। সিডনি থেকে ব্রিসবেনের মধ্যবর্তী উপকূলে টানা 5 দিন যাবৎ বৃষ্টিপাতে মহাসড়ক সম্পূর্ণ তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লোকালয়গুলো। এখনও কার্যক্রম শুরু হয়নি স্থানীয় এয়ারপোর্টের। প্রবল বর্ষণ আর স্রোতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ায় তৎপরতা বাড়াতে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এরই মধ্যে বন্যা কবলিত কয়েক হাজার মানুষকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। দুর্গত অঞ্চলে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট মোকাবেলায় স্পিডবোটে খাদ্য ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। প্রবাসী বাংলাদেশিরা মূলত সিডনি, ওলঙ্গন, গোল্ড কোস্টের মতো বড় শহরের প্রাণকেন্দ্রে থাকে বলে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও 17। স্থানীয় সময় বৃহস্পতিবার গুইঝৌ প্রদেশে এ ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম CCTV জানায়, প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমিধসে 8টি পরিবারের 19 জন সদস্য আটকা পড়েছেন। ভুক্তভোগীদের উদ্ধার অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে কর্তৃপক্ষ। পরে আশপাশের এলাকায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সতর্কতা জারি করেছে তারা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রক্তাক্ত গাজায় খাবারের জন্য হাহাকার, অনাহার অপুষ্টিতে প্রাণ গেল 29 শিশুর। প্রয়োজনের তুলনায় অপ্রতুল মানবিক সহায়তা। ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত আরও 85 ফিলিস্তিনি। পরমাণু ইস্যুতে বৈঠকের আগে ওয়াশিংটনকে কড়া বার্তা তেহরানের। ইসরায়েল কোনো হামলা চালালে দায়ী থাকবে যুক্তরাষ্ট্র, সমুচিত জবাব দেওয়া হবে জানিয়ে জাতিসংঘকে ইরানের চিঠি। এবং সিন্ধু সহ অভিন্ন নদীর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না জানালেন নরেন্দ্র মোদী। পরাজয়ে কখনোই ভুলতে পারবে না নয়াদিল্লি, মন্তব্য শাহবাজ শরীফের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।